দিদির খোঁজ করতে এসেছিস? দিদি তো বোধহয় বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বৌদি বাড়ি চলে গেছে। হ্যাঁ, কিন্তু তোকে এত নার্ভাস লাগছে কেন? কিছু হয়েছে? না না, কি হবে, মানে আমি তো আসলে বাড়িতেই যাচ্ছিলাম। ওহ রিকি, এত নার্ভাস হচ্ছিস কেন? কেউ তো জানে না যে তুই চাবি চুরি করেছিস। আচ্ছা রিকি, হ্যাঁ চল তোকে আমি ড্রপ করে দিচ্ছি। রুদ্র তো নবাবগঞ্জে নেই, লাবু একা রয়েছে বাড়িতে, আর মিষ্টির প্যাকেটগুলো তুলতে হবে আমাকে। আচ্ছা রোহিত, বলছি যে কালকে অনুষ্ঠান পরপর কি হবে না হবে তুই একটু চেক করে নিস, কেমন? রিকি চল। হ্যাঁ, ফুলকি দেখি কি কি লেখা হয়েছে। এই তো দেখো না, ফ্ল্যাগ হোয়েস্টিং, বক্তৃতা, বস্ত্র বিতরণী। এ বাবা, গান কখন হবে কালকে? হ্যাঁ হ্যাঁ, আরে পতাকা উত্তোলনের পরে তো গান হবে, স্পিচ তারপরে। ফুলকি গুলিয়ে ফেলেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তমাল দাদা লেখো লেখো, গান হবে কালকে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস জানতাম আমি। আবার পরিষ্কার করে লেখো নতুন করে, মানে যেখানে ফুলকি দাস থাকবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। লেখো আবার নতুন করে। কাকুমণি, তুমি রিকিকে নিয়ে বাড়ি যাও, আমি দিকটা দেখছি। হ্যাঁ রিকি চল। রিকি, বলছি কাল সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ একদম, আসল কাজ তো আজ রাতেই হয়ে যাবে রোহিত দা। কাল তো কোনো জিনিসই থাকবে না বিতরণের জন্য। কি রে, চল। হ্যাঁ চলো। তমাল দাদা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ। রিকি দিদি কিরকম ভয় পেয়ে গেছিল না? রোহিত আগে বক্সিং করতো, ওর হাঁটা চলা দেখে সবাই ভয় পায়। মাঝে মাঝে একটু ভয় পাওয়া ভালো রে, নাহলে লোকজন মাথায় উঠে নাচতে শুরু করে দেয়। এই পিয়াল, অত দাঁত মার করে হাসছিস কি? নতুন করে পরিষ্কার করে লেখ। লেখ। ফুলকি, তুমি যে দা ভাই বকাচোকা কি করে সহ্য করো কে জানে। আর তো বেশি দিন না, নান্টুদাকে পেলেই সত্যিটা প্রমাণ করে আমি চলে যাব। নমস্কার, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে। আজকে আমাদের পাশের এলাকার বাসিন্দা হাকিমপুর এবং খেজুর বাগান, সেখানকার বাসিন্দারা আজকে আমাদের মধ্যে আছে। তাদেরকে আমরা কিছু কম্বল এবং বস্ত্র দান করব, আর সেগুলো তুলে দেবে তাদের হাতে আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই। কিন্তু সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মাস্টারমশাইকে অনুরোধ করব তিনি যেন দুটো কথা বলেন। নমস্কার। আমি আর আলাদা করে কি বলবো, আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। কিন্তু যারা রক্ত ঝরিয়ে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে এলেন, তারা কার জন্য করেছিলেন? দেশের মানুষের জন্য। তাই দেশের মানুষ ছাড়া স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ নয়। আজকের এই শুভ দিনে আমরা তাদের পাশে থাকতে চাই, তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব তারা যেন বিতরণের জন্য বস্ত্র আর কম্বল এখানে নিয়ে আসে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, কি বলছিস? হ্যাঁ, কি কি হয়েছে?
মেজু কাকি কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তমাল ফোন করেছিল এক্ষুনি ক্লাব ঘরের ভেতর থেকে, বলছে ওখানে কম্বল বস্ত্র কিছুই পাওয়া যাচ্ছে না। কি কি হবে? কি বলছোটা কি তুমি? মাস্টার মশাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পল্লব রায় চৌধুরী নিপাত যাক, জানের নামে জিনিস বেচা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভাবতে পারছি না ডাক্তারবাবু, এই কপালে ছিল। দাদা এই হাত সহ্য করতে পারবে না। মাস্টার মশাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পল্লব রায় চৌধুরী নিপাত যাক, রুদ্রদা, শুনতে পাচ্ছ? আগুন লেগে গেছে, আর এই আগুন সহজে নিভবে না। শুধু প্রে করো যাতে ওই কম্বল আর বস্ত্র কোনোভাবেই উদ্ধার না হয়, তাহলে এই মাস্টার মশাই শেষ। এই যে মেয়ে, কানে ঢুকছে? মাস্টারমশাইয়ের নামে কি কি বলা হচ্ছে শুনতে পাচ্ছ? ঘরের চাবি যদি তোমার কাছেই থেকে থাকবে, তাহলে তো বলতে হবে ওই সমস্ত কম্বল বস্ত্র তুমিই বিক্রি করে দিয়েছো। আপনি দাঁড়ান, আমাদের কম্বল বস্ত্র এসবের খোঁজ করতে হবে। কি বললে? আমাদের মানে? এটা তো তোমার করা ড্যামেজ, তাহলে আমি কেন খোঁজ করব? কারণ এটা জেঠুমনির মান সম্মানের প্রশ্ন। আপনি আমার উপর রাগ করতে পারেন, সন্দেহ করতে পারেন, কিন্তু এই সময়ে দূরে থাকতে পারেন না। আমি একা সবকিছু করতে পারবো না স্যার। আমার মাথা কাজ করছে না, ভয় করছে, বুকটা ঢিপ ঢিপ করছে। আপনি সাহায্য না করলে আমি একা একা কিচ্ছু করতে পারবো না। একটা বুদ্ধি বের করুন না স্যার, দেখুন না কি করে উদ্ধার করা যায়। তার মানে তুমি ধরেই নিয়েছো যে আমি এখন তোমার সাথে চারিদিকে ঘুরে ঘুরে কম্বল খুঁজে বেড়াবো? এখন কেন? যখন পই পই করে বারণ করেছিলাম যে পাকামো করো না, ফুলকি সামলাতে পারবে না, তখন আমার কথা কেন শোনো নাই? যদি চাবিটা অন্য কারো কাছে থাকতো আর এই কাণ্ডটাই হতো, তাহলে আপনি উঠে পড়ে লাগতেন না জেঠুমনির সম্মান রক্ষা করার জন্য? পিছিয়ে থাকতেন না তো? তাহলে আর সময় নষ্ট করবেন না। খাবার বিতরণ হতে হতে আমাদের কম্বল বস্ত্র খোঁজ করতে হবে। কোথা থেকে শুরু করবেন ভাবুন না। আগের মতো করে দিয়ে যাওয়াটা কখনো পসিবল নয়, ছেড়ে দাও তুমি। ফুলকি, ফুলকি কি করছো? কি অতগুলো কম্বল কখনো এই ট্রাঙ্কের মধ্যে রাখা সম্ভব? ছাড়ো, ছাড়ো, ধুলো আছে, তোমার শ্বাসকষ্ট হবে। ছাড়ো না, ছাড়ো বলছি, নেমে এসো, নামো। ব্যাস হয়ে গেল। হয়েছে শান্তি? নাও পাম্প নাও। স্যার, আপনি পাম্পটা সবসময় নিজের সাথে নিয়ে ঘোরেন কেন বলুন তো? এই পাম্পটা নিজের সাথে নিয়ে ঘুরে বেড়াতে হয়, কারণ তোমার তো অসুস্থ হবার স্বভাব আছে না। নাও। স্বভাব? আর কি কি স্বভাব লক্ষ্য করেছেন আপনি? বেশি ব্যাকা ব্যাকা কথা বলবে না আমার সামনে। ধরো পাম্পটা। এখানে খুঁজে কোনো লাভ নেই ফুলকি। ক্লাবের বিল্ডিং এ কিছুই থাকবে না। দেখো, চোর তো নিশ্চয়ই আন্দাজ করবে না যে
সবাই ক্লাবের বিল্ডিং এ সবার আগে খোঁজ করবে। এখন আপনাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন আপনাদের সবার প্রিয় মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের সঙ্গে আছেন নবাবগঞ্জেরই বাসিন্দা আপনাদের আমাদের সবার প্রিয় ডাক্তারবাবু ডক্টর অসীম চট্টোপাধ্যায়। কি ব্যাপার হলো? ফুলকি তো বললো খাদ্য বিতরণের মধ্যে কম্বল বস্ত্র খুঁজে বার করবে, খালি হাতে আসছে তো। মা, এতগুলো বাক্স কি ওরা হাতে করে বয়ে বয়ে নিয়ে আসতে পারবে? নিশ্চয়ই খোঁজ পেয়েছে এগুলো কোথায়। রোহিত, ওই কম্বল আর কাপড় জামাগুলো পেটিগুলো খুঁজে পাওয়া গেছে? এখানে তো সবাই কখন থেকে অপেক্ষা করছেন রে। মা, এতক্ষণ শুধু এইটুকু জানা গেছে যে পেটিগুলো ক্লাব চত্বরের বাইরে যায়নি। আমাদের আরেকটু সময় লাগবে মা, আমরা ঠিক খুঁজে বের করব। এই সমস্ত কথাগুলো এখানে কে শুনবে? আমি টেনশন নিতে পারছি না রে, কি হবে? মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়ে গেছে। রোহিত আর ফুলকি মনে হয় পেটিগুলো খুঁজে পায়নি। তাহলে তো সর্বনাশ হয়ে গেল। জেঠুমণি, জেঠুমণি, আমি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিচ্ছি। আমি সবাইকে বলছি যে কম্বল আর বস্ত্রের পেটিগুলো আমার হেফাজতে রাখা ছিল, যেগুলো এখন পাওয়া যাচ্ছে না। আমরা অন্য কোনো একটা তারিখে কম্বল আর বস্ত্র বিতরণ করবো, এছাড়া আর কোনো উপায় নেই জেঠুমণি। ভাই, লোকজন যা ক্ষেপে আছে ওরা তো মারধর শুরু করবে। ভাই ভাই ভাই, এসব একদম করতে যাস না বাবা। এরকম ঘোষণা করলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। একটু ঘোষণা করলেও মাস্টারমশাইয়ের মুখ পুড়বে, না ঘোষণা করলেও মাস্টারমশাইয়েরই মুখ পুড়বে। বউ, তোমার ছেলের বউ তো খুব বড় মুখ করে বলল সব খুঁজে বার করবে, তার বড় সঙ্গে গেল, কি লাভটা হলো? শোনো মাস্টারমশাই, তুমি রুদ্রকে একটা ফোন করো, ওকে বলো ও যেখানেই থাকুক এক্ষুনি যেন একবার চলে আসে। ও ছাড়া এই পরিস্থিতি কেউ সামাল দিতে পারবে না। আরে তোমার নিজের জামাই যেভাবে তোমার পাশে দাঁড়াবে, এই ভাইয়ের ছেলে সেভাবে পাশে দাঁড়াবে না। হৈমন্তী, কেন এক কথা বারবার টেনে আনো? বাবা, আমি বরং একটা ফোন করেই ফেলি। আমার মনে হয় এই অবস্থায় তোমার জামাইয়ের এখানে থাকাটা দরকার। রিকি, আমার সাথে একটু এসো তো। বলছি, রুদ্রতাকে খবর দাও, ফাইনাল অ্যাকশনের সময় হয়ে গেছে। জেঠুমণি, আমাকে প্লিজ ঘোষণাটা করতে দাও। আর পুলিশেও খবর দিতে হবে। মানুষ যদি একবার ক্ষেপে ওঠে তাহলে কিন্তু পুলিশ ছাড়া কন্ট্রোল করা যাবে না জেঠুমণি। কি হবে বলতে পার? আমি দেখো আরেকবার ফোন করি ওকে। এই দেখো, বউ ফোন করছে, বিপদে পড়েছে না, এখন বড়ের কথা মনে পড়ছে। কেন ভাই? আদরের ভাই আছে, বাবা আছে, কাকা আছে, তা না করে এই কেটে দিল তো। যা বলার আমাকে বলুন, কারণ বস্ত্র কম্বল সবকিছু আমার হেফাজতে ছিল। এখানে মাস্টারমশাইয়ের কোনো দোষ নেই। রোহিত, তুই চুপ কর, তোকে কিছু বলতে হবে না। কেন জেঠুমণি? সব তো আমার হেফাজতেই ছিল, তাহলে তুমি কেন নিজের ঘাড়ে বদনাম নেবে? চল রোহিতের লেগেছে।
কিছু হয়নি অনেকখানি ফেটে গেছে, এখন হাসপাতালে নিয়ে যাবে। চলো আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না জেঠুমনি তোমাকে ছেড়ে। আমি ওদের মুখোমুখি হতে চাই। আমি তো বলছি না বস্ত্র দেবো না, বস্ত্র দেবো তো। অনেকক্ষণ খবর নেই, এই এসছে। বাহ 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 বাহ, হ্যাঁ ওখানে তো জমে গেছে খেলা। আমি কি তাহলে একটা বলবো ফোন করতে, একটা ভিডিও কল করে? না দেখতে পারলে এরকম জিনিস সে তৃপ্তি না। রুদ্ররূপ সান্যাল, এত লোভ করা ভালো না, বেশি লোভ করো না। দেখো ওই কম্বল আর বস্ত্র যেখানে লুকানো হয়েছে, রোহিত রায়চৌধুরী 10 জন্মে খুঁজে বার করতে পারবে না। আর রোহিত রায়চৌধুরী যদি খুঁজে না বার করতে পারে, তাহলে মাস্টারমশাই এই যাত্রায় ফেসে যাবেন। এখন আর রিস্ক নিয়ে লাভ নেই। মাস্টারমশাইয়েরই দোষ, গিল ট্রিপ নিস না প্লিজ। দেখ মাস্টারমশাই দায়িত্ব দিয়েছিলেন রোহিত আর ফুলকির উপর, এবার মাস্টারমশাই বুঝে নেবেন। তোর কি এনজয়। আমাকে একটু ডিটেলে, কারণ পুরো দায়িত্বে তো ফুলকি ছিল, আর পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করে পুরো দোষটাই গিয়ে ফুলকির উপর পড়বে। দেখো প্রথমত ফুলকির উপর সব দায়িত্ব ছিল, চাবি ফুলকির কাছে ছিল। আর তারপরেও যখন বস্ত্র আর কম্বল খুঁজে পাওয়া গেল না, তখন বেদি খুঁড়ে বস্ত্র কম্বল বেরোলো, সেটা কার কথায়? ফুলকির কথায়। এসব যখন জিজ্ঞাসাবাদ হবে, তখন তো পুলিশের পুরো সন্দেহটা গিয়ে ফুলকির উপর পড়বে, তাই না? আর ফুলকি তো আবার পাস রেকর্ডও আছে, সেই ক্ষেত্রে ফুলকি তো আমাদের বাড়ির লোক। ঈশিতা দিদি, তুমি কি এখনো বলবে কম্বলগুলো আমি সরিয়েছিলাম? কথাটা কিন্তু আমি বলছি না, কথাটা পুলিশ বলবে। তাদের চোখে তুমি সন্দেহজনক হয়ে উঠবে, শুধু শুধু হয়রানি হবে তোমার, এই জন্যই বলছি আর কি। ঠিক মতো খোঁজ খবর করলে ভয় কিসের ঈশিতা? ফুলকি পুলিশের সব প্রশ্নের উত্তর দেবে, কারণ ফুলকি কিছু করেনি। আর এই কথাটা আমি এতটা কনফিডেন্টলি এই কারণেই বলছি, কারণ ফুলকি সারাক্ষণ আমার চোখের সামনেই ছিল। জেঠুমনি, এই বিষয়টা নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার, কারণ আমার বিশ্বাস তোমার ভাবমূর্তি নষ্ট করতে, তোমাকে ছোট করতে আমাদের নিজেদের মধ্যেই কেউ প্ল্যান করে এটা করেছে। কি যাতা বলছিস? আমাকে এখানে ছোট করবে কে রে? হ্যাঁ জেঠুমনি প্লিজ, মানুষকে এরকম অন্ধের মতো বিশ্বাস করাটা প্লিজ তুমি বন্ধ করো। এটা যথেষ্ট সিরিয়াস ম্যাটার জেঠুমনি। আচ্ছা ফুলকি তো চাবিটা কাছাড়া করেনি। হ্যাঁ সেটা আমরা সবাই দেখেছি। এক্স্যাক্টলি। তাহলে চোর ক্লাব ঘরে ঢুকলো কি করে? রাতের অন্ধকারে তালা খুলে জিনিসপত্র চুরি করে আবার সুন্দর করে তালাটা লাগিয়ে দিয়ে চলে গেল। তার মানে নিশ্চয়ই কেউ তালাটার নকল চাবি তৈরি করেছিল। কে করলো সেটা? কাছাকাছির মধ্যে না থাকলে তো এটা করা সম্ভব নয়। হ্যাঁ, ইলিশ উৎসবে না হয় বিরোধী পার্টির কিছু লোকজন ছিল, কিন্তু এখানে তো তারা ছিল না। তাহলে কে করলো এটা? তার মানে এই কাজটা আমাদের নিজেদের মধ্যেই কেউ না কেউ করেছে, এবং সেটা গভীর রাতের অন্ধকারে করেছে জেঠুমনি। আমি স্বপন কাকুর দোকানে সিসিটিভি ফুটেজ চেক করেছি। কাল রাতে বাইরের কেউ ক্লাবের রাস্তা থেকে ঢোকেও নি, বেরোয়ও নি। তার মানে যারা জিনিসপত্র সরিয়েছে তারা হয় মাঠে ছিল, নয় ক্লাব চত্বরেই কোথাও ছিল। জিনিসপত্রগুলো সরিয়ে পতাকার নিচে পুঁতে রেখে গেছিল। ওই একখানা ইট যদি উল্টো না থাকতো, আর ফুলকি যদি সেটা লক্ষ্য না করতো, তাহলে কিন্তু ওই কম্বল বস্ত্রের কোনো হদিশ আমরা কোনোদিন পেতাম না জেঠুমনি। আমার ভালো লাগছিল না তোর চেঁচামেচি শুনতে, আমার ভালো লাগছিল। সমস্ত বিষয় নিয়ে আমাদের সততার অভাব যদি লক্ষ্য করিস, তাহলে কিছু বলারই থাকে। সবাই তো আর মাস্টারমশাইয়ের মতো আদর্শবান হন না, তাই না? উনি যা ভাবেন ঠিক ভাবেন, যা করেন ঠিক করেন, তুই নিশ্চয়ই তাই করিস। যদি বক্সিং কেলেঙ্কারিতে তোর বদনামটা না হতো, তাহলে তো এই চেয়ারটা তোর হতো, তখন তুই সবকিছু ঠিকঠাক করতিস। পাগলের মতো বকিস না রুদ্র। হ্যাঁ পাগলের মতো বকছি। চুপ। আমার রাজনীতি পলিটিক্সে ঢোকার কোনোদিন কোনো ইন্টারেস্ট নেই, তুই তো ভালো করে জানিস। শুধুমাত্র একবার ওই বক্সিং কম্পিটিশনে যাবার আগে জেঠুমনির মুখ রক্ষা করার জন্য সবাই নাক গলেছিলাম, সেটাও শুধুমাত্র জেঠুমনি বলেছিল বলে।
তুই ভাবিস না তোর পজিশন নিয়ে আমি জেলাস। মানে তোর কথাবার্তা শুনে আমার সেরকমই মনে হচ্ছে, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝে গেলাম তুই জেলাস নস। তুই এখনো বুঝতে পারছিস না, এখনো বুঝতেই পারছিস না। মাস্টারমশাই হেনস্থা হয়েছে, তোর একার খারাপ লাগছে, আমার খারাপ লাগছে না। আরে শ্বশুর মশাই অনেক পরে, আগে আমার শিক্ষাগুরু মাস্টারমশাই আমার। তুই তুই আমার বন্ধু, আর একটা বন্ধু ছিল তথা নেই, চলে গেছে। এখন মাস্টারমশাইয়ের জন্য শুধু আমি আর তুই আছি। তুই সবার সামনে বলে দিলি যে আমি পার্টির মেম্বারদের উপর নজর রাখিনি বলে এত বড় কাণ্ড করেছে। বললি আমি বের করবো টেনে, আমি নিয়ে আসবো যেখান থেকে পারি, পাতালপুরে বের করবো, সামনে দাঁড় করাবো, বলবো এই লোকটা। রিল্যাক্স রুদ্র, রিল্যাক্স, কাম ডাউন। এত রিয়াক্ট করার মতো কিছু হয়নি। আরে ভাই আমার দিকটা একবার ভেবে দেখ না, আমি তো ঘর পোড়া গরু রে। জানিস না আমার জীবনে কি কি ঘটেছে? আমার আকাশে মেঘ দেখলে ভয় হয়, মনে হয় আবার কোন একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে, আবার কোন একটা বড় সড়ো কেলেঙ্কারি ঘটবে। দেখ ভাই, আমার না ভেতরে ভেতরে ফিলিং হচ্ছে একটা, যে আমাদের পার্টির মধ্যে এরকম কেউ আছে যাদের মনে জেঠুমনির জন্য আগের মতন রেসপেক্ট আর নেই। তারা কনস্ট্যান্টলি জেঠুমনির ক্ষতি করার চেষ্টা করছে। এই একই ফিলিং আমার সেই বক্সিং কম্পিটিশনে যাবার আগেও হয়েছিল। ভেবেছিলাম ফিরে এসে সব নিয়ে খোঁজ খবর করবো, কিন্তু তখন আমার জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেল, দাদাও চলে গেল। এনিওয়ে ভাই, দেখ ভাই আমি সত্যি বলছি, এখন আমার আবার সেই একই রকম ফিলিং হচ্ছে। সত্যি বলছি ভাই আমার। সুমন, তুমি না বাড়ি চলে যাও, রাত হয়েছে আর বেশ ঝড় বৃষ্টিও আসছে মনে হচ্ছে। হ্যাঁ বাড়ি চলে যাও। কি হয়েছে, কি বলার আছে আবার? আপনি যদি ডিম কষা না খান আপনি পস্তাবেন। এই এক মিনিট। কি বললে? আমাকে পস্তাতে হবে? কেন পস্তাবো আমি? তুমি কি একেবারে কিচেন কুইন হয়ে গেছো নাকি? রেঁধেছো তো ডিম কষা, আর হাব ভাব এমন করছো যেন পোলাও মাংস রান্না করেছো। এসব বলছেন তো স্যার, জেঠিমা পর্যন্ত আমার রান্না ভালো খেয়েছে। আর তাছাড়া মাংস তো সবাই ভালো করে রান্না করতে পারে, ভালো করে ডিম রান্না করা কত কঠিন আপনি জানেন? কোনোদিন আপনি রান্না করেছেন? আসলে আমরা তো এত মাংস খেতে পারতাম না, টাকা কোথায় বলুন? তাই ডিমটাকেই মাংসের মতন করে রান্না করতাম। তাই বলছি খেয়ে দেখুন, নাহলে পরে পস্তাবেন, আর চাইলেও পাবেন না, সব শেষ হয়ে যাবে। তা নিয়ে কি আর কোনো সন্দেহ আছে? ফুলকি দাস কি আর কিছু বাকি রাখবে? চেটে পুটে সাফ করে দেবে না সব? আবার আপনি খাওয়ার খোটা দিচ্ছেন আমায়? আমি কিন্তু সবাইকে বলে দেবো, দেখুন, আর কোনোদিন আপনার উপকার করব না। ভালো বলে আপনাকে অষ্টমঙ্গলে সাহায্য করলাম, যাতে আপনার খাবারটা শেষ হয়ে যায়, কেউ দুঃখ না পায়। আমারই ভুল, আপনাকে খেতে ডাকাটাই ভুল হয়েছে। না না, ভুল কেন হবে? ফুলকি দাস কি কখনো কোনো ভুল করতে পারে নাকি? দেখো, তুমি যাতে পেট ভরে খেতে পারো সেই জন্যই আমি বেরিয়ে যাচ্ছি। আমার ভাগেরটাও তুমি খেয়ে নিও। আমার ফিরতে রাত হবে, যাও সবার সাথে হইচই করে খাও, যাও। আসছি। চলে গেল সাদে খেপা বলি, কি যে বলে গেল মাথায় তো কিছুই ঢুক। সবার সামনে ফুলকি দাস কি রোয়াবি দেখাচ্ছে, সেটা না দেখে থাকা যায়? আর জেঠুমনি, তোমরাও না পারো বটে। এই মেয়েটার মাতব্বরি কি করে সহ্য করো তোমরা? রোহিত বাবু, ঠিক যেভাবে আপনার মাতব্বরি এত বছর সহ্য করেছি সেভাবে। একদম ঠিক করা বলেছে। বেশ হয়েছে, এবার তোরা খেতে বস, আমি বেড়ে দিচ্ছি। না মা, আমি বললাম তো আমি খাবার বেড়ে দিচ্ছি, আমায় বাড়তে দাও না। এরপর তো নান্টুদার খবর পেয়ে যাব, সবটা প্রমাণ করে দিয়ে আমি অশোকনগর চলে যাব।
এই সুযোগটা আমি আর পাবো না বলো। ফুলকি, এই আবার কিরকম কথা বললে তুমি? চলে যাবে কেন? আরে বাবা, নান্টুর মুখ থেকে সব সত্যিটা জানার পর তো আরো বেশি করে তোমার এ বাড়িতে থাকা উচিত। কি বলো ভাই? দিদি, মেয়েটাকে বল বেশি পাকামো না করে খেতে দিতে, অনেক হয়েছে। হ্যাঁ, সেই ভালো। শানু, চল আমরা বরঞ্চ বড়রা এখান থেকে যাই। আমার কি মনে হচ্ছে জানিস, ফুলকি বোধহয় এই ব্যাচের জন্য স্পেশাল কিছু লুকিয়ে রেখেছে। যাই আমরা, চলো চল। মোটেও না জেঠুমনি। নয়, লুকোসনি? শিওর, মানে আমরা যা খেয়েছি ওরাও তাই খাবে তো। আমার অস্বস্তিটা ক্রমশ বাড়ছে। রোহিত আর ফুলকির সম্পর্কটা এই স্বাধীনতা দিবসের পরে আরো বেশি মাখো হয়ে গেল। উফ, কি করে হলো? আমার মাথাটা কাজ করছে না। জাস্ট চল শানু, চল চল চল। এই তোরা একটু দেখে নিস, আমি আসছি। পারো আয়। বলছি শোনো না পারদি লাবদি, আমাকে না ওই খাবারটা বেড়ে দাও, বুঝলে? আমি ঘরে গিয়েই খাবো, আসলে আমার কিছু কাজ আছে। দু বাকি ছিলেন মাস্টার মশাই, কিন্তু না, এখন আবার সব শত্রুরা নতুন করে জেগে উঠছে। ফুলকি জাগাচ্ছে, ফুলকি সবাইকে জাগিয়ে দিচ্ছে। কাজে রোহিত আর ফুলকিকে একসাথে রাখা যাবে না, মুশকিল হয়ে যাবে। রোহিত আজকের ষড়যন্ত্রটা মোটামুটি আন্দাজি করে ফেলেছিল। এটা আমাদের নিজেদের মধ্যে কেউ করছে জেঠুমনি, প্ল্যান করে করছে এটা। কি রে রুদ্র, তুই কিছু বল। দলের মধ্যে জেঠুমনিকে কোণঠাসা করার কোনো চক্রান্ত হচ্ছে না তো? কারণ এটা যদি হয় তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। জাগতে দেয়া যাবে না, রোহিতকে জাগতে দেয়া যাবে না। রোহিত জেগে গেলে মাস্টার মশাই সুরক্ষিত হয়ে যাবে, সেটা করা যাবে না। ফুলকি যদি রোহিতের জীবনে থাকে তাহলে রোহিত জাগবেই, আর আমি সেটা হতে দিতে পারি না। নো, আই উইল নট। রিকিকে শুধু একটা কথাই বলতে পারলাম না। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে গেল। তো রীতিমতো আজ রাতের মধ্যেই অ্যাকশন নিতে বলছি। চুপচাপ গিয়ে খেতে বসো, ফোনে কথা পরে হবে। এটা আপনি কি করলেন স্যার? আমি বুম্বলদার সাথে একটা জরুরি কথা বলছিলাম। আগে খাওয়া, তারপরে কথা। চলো। আরে কিন্তু খাবে, চলো আগে। কথা কথা কথা। বসো। নাও শুরু করো। কি হলো, চুপ করে বসে আছো কেন? জোর করে খাইয়ে দিতে হবে নাকি? খাও। ভোম্বল ফুলকি খাচ্ছে, খেয়ে উঠে কথা বলছে। হ্যাঁ জামাই, ঠিক আছে জামাই।
জামাইয়ের সাথে মনে হয় ফুলকির ঝামেলাটা মিটে গেছে। নাও খাও এবার। কি মেসেজ ডেলিভার হচ্ছে না কেন? ফোনও ধরছে না রুদ্রদা। বাবা, এত কিছু ভাবলে? এবার তো আমার নিজেকেই অপদার্থ মনে হচ্ছে। এই গালটা ফুডে এত চিলিশ দিয়েছে, ব্যাড অ্যাসিড হ্যাপেনিং। মেডিসিনটা যে ব্যাড করে। তেরিকা, এ তো যাই না। ও মাই ফাদার, কাপল শেয়ার, নাইটে টকিং। নো নো, আই টেকিং মেডিসিন। কাকিমা, ইয়েস ইয়েস, দাঁড়াও আমি ওষুধ এনে দিচ্ছি। খুব ঝাল হয়েছিল না? কেউ আমায় কিছু বলেও নি। নো ফুলকি, বদ্দি টক করছিল না, তুমি ভেরি গুড কুকিং। আমি জল এনে দিচ্ছি। ওকে, এই না। থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার দিদি, তোকে তো ওয়ারিড লাগছে কেন? আরে দেখ না, রুদ্রর ফোনটা সেই তখন থেকে সুইচ অফ আসছে। এতবার ধরে ফোন করলাম, পাচ্ছি না। রিকিকে ফোন করলাম, রিকি বললো এখনো নাকি বাড়িতে ফেরেনি, কোন একটা জায়গা দেখতে গিয়েছে। আমাকেও তো ফিরতে বারণ করলো। জানিস তো ভাই, কিরকম জানিস সবটা অদ্ভুত রকমের লাগছে। রুদ্র তো এর আগে কখনো ফোন সুইচ অফ করে রাখেনি। তুই টেনশন করছিস কেন? ফোন সুইচ অফ হয়ে গেছে হয়তো, ফোনে চার্জ নেই হয়তো। আর সব ঠিকই আছে, আমি তো খানিকক্ষণ আগেই দেখা করলাম। হ্যাঁ, তা অবশ্য করলি বটে। তো এতবার ধরে ফোন করলাম, অন্য ফোনটাও তোর বন্ধ। তোর লাবু, হ্যাঁ তুই কি হাউসে যাবি নাকি? হ্যাঁ, গো 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 বাবা গো। এই রোহিত, ওকে একটু কারে করে হাউসে রিচ করিয়ে দে তো, যা। একটাবার তো কথা বলতেই পারতো রুদ্র আমার সাথে। লাবু, অত থিঙ্ক করিস না তো। আরে রুদ্র বিজি ম্যান, কত ওয়ার্ক থাকে বলতো। অলওয়েজ কি ওরকম ওয়াইফের কথা থিঙ্ক করা যায়? হ্যাঁ, ওয়াইফের কেয়ার নেওয়া যায়? তুই বলতো। তুই আয়, তুই কাম 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 আমার সঙ্গে কাম। স্যার, আপনি একবার জামাইবাবুর সাথে কথা বলে দেখুন না। দিভাইকে একটা কল করতে বলুন না। যান, আপনি ঘরে গিয়ে ফোন করুন। কেন ফোন করার জন্য ঘরে যেতে হবে কেন আমায়? দেখেছেন তো, আপনি আমায় শুধু শুধু সন্দেহ করছেন। দেখুন, এমনিও তো ঘরে যেতেই হবে, তাই বললাম আর কি। আমি না আপনাকে আর কিছুই বলবো না। নান্টুদা, বলো তুমি মিথ্যে কথা বলতে কেন বাধ্য হয়েছিলে? কেন গা ঢাকা দিয়েছিলে এতদিন? কি চাও তুমি? আমি মরে গেছি ভেবে এখানে এসে কেন বিলাপ করছিলে? আমি জানতাম তোমার বিবেকে লাগবে।
কিছু বলো না দাদা। আমি বড় ফাঁসা ফেসে গেছি রে। কিসে ফেসেছিস নান্টু? কোন রকম গপ্প সাজাবি না, বলে দিলাম তোকে। ফুলকি কিসব ফাঁদ পেতেছিল সেটা রোহিতকেও জানায়নি। রোহিত ফুলকিকে ফলো করে অশোকনগর যায়, সেখানে নান্টু ধরা পড়েছে। দেখেছিস লাবু, ফুলকির সাহসটা দেখেছিস? একা একা চলে গেছে নান্টুকে ধরতে। যদি কোনো বিপদ হতো। সেসব খেয়াল কারো থাকে না কি আজকাল? কিন্তু এভরিবডি, হ্যাঁ, ফুলকি আর রোহিত ওয়্যার গন? হ্যাঁ, আরে এত মর্নিং এ স্লিপ নষ্ট করে ফোন করলো, তো ওয়াই নট কামিং হাউস? হ্যাঁ জেঠুমণি, আমি না একটা কথা ভাবছিলাম, সেটা হলো নান্টু খামোখা এতগুলো মিথ্যে কথা বলতে গেল কেন বলো তো? সেই কথাটাই নান্টু এ বাড়িতে এসে জানাবে। রোহিত ওকে নিয়ে আসছে, বললো তো সেটাই। লাবু, রুদ্রকে খবর দে, ও আসুক, ও সব জানুক। নান্টু তো পুলিশের কাছে মিথ্যে বলেছিল, সেটা রুদ্র জানুক। কাকে জানাবে বাবা? কাল রাত থেকে তোর ফোনটাই বন্ধ, কি হয়েছে তাও জানি না। দাঁড়াও, তাও বলছে যখন একবার ট্রাই করি। দেখ 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 দেখ, রুদ্রদার নামটা যেন কোনোভাবে বেরিয়ে না আসে আজ। তিওয়ারির নামটা যদি বলতে পারে নান্টু একবার, তাহলেই তো রুদ্রদার নামটা সবার সামনে চলে আসবে। কি বিপদ হলো আজ। রোহিত স্যার নান্টুকে ধরে বাড়ি নিয়ে গেছেন। মানে নান্টু ভগবানপুরেই ছিল, কাল ওর জন্মদিন ছিল বলে শেল্টার থেকে বেরিয়ে রাত্রের অন্ধকারে নিজের বাড়ি গেছে। তারপর ফুলকি আর ভম্বলের পাতা ফাঁদে পা দিয়েছে। আরে কিসের ফাঁদ? মানে শেল্টার ছেড়ে বেরোলো কি করে? আর তোমরা ঘাস কাটছিলে সবাই? দাদা, আমি তো হাকিমপুর গেছিলাম পেমেন্ট দিতে। যে লোকগুলো স্বাধীনতা দিবসে স্লোগান দিচ্ছিল, মারামারি করছিল, তাদেরকে কিছু তো ঠিক করে হচ্ছে না। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছু হলো না, ইট সাজালে সেটা উল্টো করে। এখন নান্টু রোহিতের খপ্পরে পড়ে গেল। তোমাদের মতো অপদার্থ লোক আমার চারপাশে থাকলে আমি কি করবো বলো তো? সন্ন্যাস নেবো আমি? দাদা, নান্টু তো ফুলকিকে সত্যি ভালোবাসতো, আর ভম্বল বলেছে ফুলকি নাকি আত্মহত্যা করেছে। তাই নান্টু ওর বডি দেখতে ছুটে গেছে, সেখানে বিলাপ করে কেঁদেছে, তারপর পালাতে গেছিল। আমি খবর পেয়ে নিজে পৌঁছেছি, তারপরও বাঁচাতে পারলাম না ওকে। আর সেই ওকে বাধ্য করেছে ফুলকির নামে এই মিথ্যে কথাটা বলতে। আর পুলিশ কোনো খোঁজ খবর না নিয়ে নান্টুকে নিয়ে সোজা রায়চৌধুরী বাড়িতে চলে এলো। একবারও ভাবলো না এই স্টেটমেন্টটার উপর কত কি নির্ভর করছে? রুদ্র, হ্যাঁ, আমি তো তোকে বলেছিলাম ফুলকির সঙ্গে আমার এই ছবিটার বিষয় একটু খতিয়ে দেখতে। আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম তোর কাছে। হ্যাঁ, তুই না আমার বন্ধু। আরে আমার দ্বন্দ্বটা, আমার টানাপোড়েনটা তোর চোখে পড়েনি? হ্যাঁ। তাহলে পুলিশ কি করে কোনো খোঁজ খবর না নিয়ে, কোনো সত্যি মিথ্যের যাচাই না করে এই বাড়িতে এসে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়ে চলে গেল? কি করে? তুই সেটা অ্যালাউ করলি কিভাবে? হ্যাঁ, আমি তো আরেকটু হলে জেঠুমনির মুখটা ছোট করে দিচ্ছিলাম রে। এটা ইয়ার কি হচ্ছে? ফুলকিকে সন্দেহ করে আমি তো ওর সাথে সম্পর্কটাই ভেঙে দিচ্ছিলাম। আর যদি এটা আমি করতাম, তাহলে জেঠুমনির সম্মানটা কোথায় থাকতো বল আমাকে? ভাই ভাই, কি করছোটা কি? রুদ্রদাই বা কি করে বুঝবে এত কিছু ঘটছে পেছনে পেছনে? ভাই, কে ফুলকিকে বদনাম করতে চাইলো সবার আগে সেটা বের করাটা দরকার। আচ্ছা নান্টু, এই যে মিথ্যে স্টেটমেন্টটা যে তুমি দিয়েছিলে, না মানে যাদের কথায় তুমি এই মিথ্যে কথাগুলো বলেছিলে, তাদের তুই চেনো?
না কাকাবাবু, বিশ্বাস করুন আমি তোর কাউকে চিনি না। অ্যাক্সিডেন্ট হলো তখন আমি এতটা ভয় পেয়ে গেছি যে মাথায় কাজ করছিল না। ফুলকি আমায় ক্ষমা করে দিস। আমি তোমায় চিনি নান্টুদা, আমি জানতাম, আমি প্রথম থেকেই জানতাম তুমি কোনো বিশেষ কারণে আমার নামে বদনাম করছো, আর সেই কথাই আমি কম্বলদাকে বলেছি। কিন্তু কেন আমার নামে মিথ্যে কথা বলেছো আমি শুধু সেইটুকু জানতে চেয়েছিলাম। আর এখন যখন তুমি বলছো তুমি সব কথা সত্যি বলছো, আমি অন্তত সেটা বিশ্বাস করছি। আমি মানুষকে বিশ্বাস করি